আসলে বুলিয়ান নিয়ে ম্যাক্সিমামই আমরা আসলে বুলিয়ান নিয়ে কথাবার্তা বলছি সেই পর্যন্ত। সো বুলিয়ান সরি বাইনারি বুলিয়ান না, বাইনারি নিয়ে আমরা আসলে কথাবার্তা বলছি। তো বাইনারির যে সব অ্যারিথমেটিক অপারেশন আছে বেসিক্যালি আসলে আমরা এডিশন আর সাবট্রাকশন এই দুটোই দেখছি এবং কিছু কোডিং সিস্টেম দেখছিলাম আমরা, বিসিডি, গ্রে এবং এক্সএস3 এই তিনটা কোডিং সিস্টেম আমরা দেখছিলাম এবং এগুলা থেকে আসলে কিভাবে আমরা কনভার্সন গুলো করতে পারি সেই জিনিসগুলো আমরা আসলে দেখছিলাম বা তোমাদেরকে দেখতে বলছিলাম। পরীক্ষার সময় কিন্তু যে কোনোটা থেকে যে কোনোটা কনভার্সন আসতে পারে আর কি। পরীক্ষায় হয়তো তোমাকে এরকম দিয়ে দিলাম যে 1101 এটা আছে তোমার এক্সএস3 তে, তো এটাকে তুমি এখন ট্রান্সফার করে নিয়ে আসো হচ্ছে কি অক্টালে, ঠিক আছে, ট্রান্সফার করে নিয়ে আসো হচ্ছে কি অক্টালে। তো এই ধরনের জিনিস তুমি বুঝতে পারতেছো কিনা, করতে পারতেছো কিনা, প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা একটা হচ্ছে কি আমাদের চারটা নাম্বার সিস্টেম আছে আর তিনটা কোডিং সিস্টেম আছে। সো যে কোনোটা থেকে যে কোনোটাই কিন্তু আশা ছিল, সেই জিনিসটা তুমি করতে পারতেছো কিনা। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি আসে, হয় ক্লাস টেস্টে নয় মিড টার্মে, কোনো না কোনো একটা জায়গায় তোমাদের আসবেই। ওকে, তো এই ধরনের কেসে আমরা কিভাবে সমাধান করি? এই ধরনের কেসে আমাদের যেটা করতে হবে, প্রথমে আগে ডেসিমেলে মুভ করতে হবে, ডেসিমেল থেকে অক্টালে যেতে হবে, ঠিক আছে, এইখান থেকে ডেসিমেলে কিন্তু যেতে হবে। এখানে কিন্তু বোঝাই আছে, এখানে আমি তো যদিও গ্যাপ রাখছি দেখে তোমার 4 বিট করে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো, গ্যাপটা না থাকলেও সেটা কিন্তু 4 বিট করে আইডেন্টিফাই হবে। বিসিডি এবং এক্সএস3 অলওয়েজ 4 বিট করে আইডেন্টিফাই হবে, ঠিক আছে, বিসিডি এবং এক্সএস3 দুটোই 4 বিট করে আমাদের কিন্তু আইডেন্টিফাই হবে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে। আর বিসিডি অ্যাডিশনটা আমরা দেখাইছিলাম, তাই না? বিসিডি অ্যাডিশন তো দেখাইছি, এখানে আমরা বলছিলাম যে আমাদের 9 এর উপরে চলে গেলে তার সাথে 6 যোগ হবে, ঠিক আছে। এটা একটু স্পেশাল কেস, এই স্পেশাল কেসটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা বাইনারি অ্যাডিশনের মতো না। তো এইজন্যই অনেক সময় বিসিডি অ্যাডিশন দিলে সেটা একটু কনফিউশন মনে হয়, সবাই আসলে ওই বাইনারি অ্যাডিশনের মধ্যেই করে আসে, কিন্তু এটা আসলে বিসিডি দিয়ে একটু এক্সট্রা ভাবে তোমাকে জিনিসটাকে মনে রাখতে হবে। সো এই ছিল আমাদের আসলে মূলত বাইনারি নিয়ে কথাবার্তা। এগুলো আমি বলছিলাম যে ডিজিটাল ডিজাইন বইয়ের চ্যাপ্টার 1 এর বিষয় ছিল এবং ডিজিটাল ফান্ডামেন্টাল বইয়ের চ্যাপ্টার 2 বই যদি কেউ খুলে দেখে থাকো তাহলে হয়তোবা তুমি এটা মিলাইতে পারবে আর কি, ক্লাসের সাথে মিলাইতে পারবে আর কি। তো আমার রিকমেন্ডেশন ছিল যে অ্যাট লিস্ট উইকেন্ডে হইলেও তুমি বইটার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করবে আর কি, তাহলে তুমি কোথায় আসো না আসো এই জিনিসগুলো বুঝতে পারবে। বইতে কিছু এক্সাম্পল কিন্তু করা থাকে, সেসব দুই একটা এক্সাম্পল যদি তুমি নিজে নিয়ে প্র্যাকটিস করো তাহলে এই প্রবলেমগুলো তুমি আরো ভালো বুঝতে পারবে। স্যার এক্সএস3 এর যখন আমরা ডেসিবেলে যাব এখান থেকে তো ডাইরেক্ট অক্টালে যাওয়ার আগে আমাদের 3 করে কমাতে হবে না? 3 করে কমাইতে হবে। এখান থেকে আগে তুমি ডেসিমেল নাম্বারটা বের করবা, তার থেকে 3 বিয়োগ করবা, বিয়োগ করলে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে পিওর ডেসিমেল নাম্বার, দেন ওটা থেকে অক্টালে আসবে। এই ক্ষেত্রে তো 1 2 আসার সম্ভাবনা নেই। তুমি আবার এটাও করতে পারো, এখান থেকে 1 বিয়োগ করে নিতে পারো, মানে এরকম সরাসরি বিয়োগ করে যে রেজাল্টটা পাবা সেটাকে সরাসরি তুমি ডেসিমেলে নিয়ে আসতে পারবে, চাইলে এটাও করা যেতে পারে। এটা না একটু দেখেন, ঠিক আছে, না এটা জাস্ট বিয়োগ করলেই হবে আর কি, বিয়োগ করার যে সিস্টেম সেই সিস্টেমে বিয়োগ করলেই হবে। কারণ বিয়োগ করতে গেলে তোমার যদি এই সামনে নাম্বার যদি আবার ছোট থাকে, এখানে নাম্বার বড় হয়, তখন আবার কমপ্লিমেন্টে আসতে হয়। সো এইজন্য তুমি ডেসিমেল থেকে ব্যাক করে আসলেই তোমার জন্য ভালো হবে, বাট এভাবেও করা পসিবল আর কি। বলছিলাম যে 33 ভাগ দিলে হবে না, মানে যেটা 33 যদি তোমার দুটো নাম্বার হয়, তিনটে নাম্বার হলে 333 এরকম 3333 ওইরকম, মানে প্রত্যেকটা ডিজিটের থেকে 3 বিয়োগ দিতে হবে, মানে ওরা একটা করে এক্সট্রা 3 ক্যারি করতেছে, এটাই বোঝাচ্ছে আর কি। ওই 3টাকে বাদ দিয়ে তারপরে তোমাকে হিসাব আনতে হবে। আজকে আমরা যেটা মুভ করব সেটা হচ্ছে গিয়া লজিক গেটস। লজিক গেটস এর মধ্যে মুভ করব। অলরেডি এটা নিয়ে আসলে আমরা আমাদের যেহেতু প্রত্যেকটা তোমাদের সবাই আমার হয় কোনো না কোনো সেকশনের সাথে কানেক্টেড আর কি, সো আমরা অলরেডি লজিক গেটস এর একটু বেসিক সম্পর্কে আমরা আলোচনা হয়ে গেছে আর কি আমাদের ল্যাবগুলোতে আর কি। সো আমি ওরকম ডিটেইলস এর মধ্যে যাব না, কারণ শুধু শুধু সময় কি হবে আর কি। এগুলা আমরা শুধুমাত্র কিভাবে অ্যানালাইসিস করব বা এটার ফার্দার আর যেসব অ্যাডভান্স বিষয়গুলো আমরা যেগুলো ল্যাবে দেখিনি সেগুলো একটু দেখার চেষ্টা করি। সো লজিক গেটের মধ্যে আসলে বেসিক্যালি 3টা পার্ট আছে। একটাকে আমরা বলি বেসিক লজিক গেট, একটা হচ্ছে গিয়ে স্পেশাল টাইপ অফ গেট, আর একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট। 3টা পার্ট আছে এই লজিক গেটের মধ্যে। সো কিছু আছে বেসিক, একটা আছে ইউনিভার্সাল,
আর আরেকটা আছে হচ্ছে গিয়া স্পেশাল। এটা কি অ্যারিথমেটিক বলা যায়? অ্যারিথমেটিক মানে কি অর্থে? স্পেশাল গেটটাকে অ্যারিথমেটিক লজিক গেট বলা যায়? এরকম আমি অবশ্য দেখি নাই, কোথাও যদি বলে থাকে তাহলে হয়তো বলা যেতে পারে, বাট আমি এরকম দেখি নাই। অ্যারিথমেটিক এক অর্থে বলা যেতে পারে, কারণ এখানে আমরা বেসিক লজিক গেটগুলোকে আসলে ইউজ করে ওই গেটটাকে বানাবো আর কি। সেই অর্থে হয়তো অ্যারিথমেটিক বলা যেতে পারে আর কি। কোথাও যদি বলা থাকে হয়তো বা লজিক্যালি বলছে আর কি, বাট আমি দেখিনি। আচ্ছা, বেসিকের মধ্যে আমাদের আছে হচ্ছে এন্ড গেট, অর গেট এবং হচ্ছে কি নট গেট। ঠিক আছে, তো এই তিনটা গেট সম্পর্কে আমরা খুব ভালো মতোই ল্যাবগুলোতে দেখে আসছি। ঠিক আছে, তো এগুলার আমি এক্সপ্লেনেশনে আপাতত আর যাচ্ছি না আর কি, জাস্ট বলে দিচ্ছি। এন্ড গেট হচ্ছে কি আমাদের মাল্টিপ্লিকেশনের যে অপারেশন, সেই অপারেশনটাকে ইন্ডিকেট করে। অর গেট হচ্ছে কি আমাদের বুলিয়ান এডিশন, এডিশনের মধ্যে বুলিয়ান এডিশনটাকে ইন্ডিকেট করে, নট বাইনারি এডিশন। আর নট হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট, মানে অপোজিট কোন একটা ভ্যালু নিয়ে আমরা কাজ করব আর কি। ইউনিভার্সালের মধ্যে আমাদের দুইটা গেট আছে, একটাকে বলি আমরা NAND গেট আর একটাকে বলি হচ্ছে কি NOR গেট। NAND গেট বেসিক্যালি আসলে AND এবং NOT এই দুটোর সমন্বয়ে আসলে তৈরি হয় আর কি। এই তিনটা গেটকে আমরা আসলে বিভিন্ন ভাবেই আসলে সমন্বয় করে আসলে বাকি গেটগুলো আসলে তৈরি করব আর কি। এইজন্য এটাকে আমরা বেসিক লজিক গেট বলে থাকি। তো এখানে আমার AND গেট আবার NOT গেট এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে বেসিক্যালি আমি আসলে NAND গেট পাবো। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। এবং OR গেট এবং NOT গেট এই দুটোকে যদি আমরা আসলে একত্রিত করি তাহলে আমরা পাবো হচ্ছে কি আসলে NOR গেট। ওকে, সো তার মানে AND গেটের যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল হবে আর NAND গেটের যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল হবে একটা আরেকটার অপোজিট আর কি। হ্যাঁ, বলতেই পারি যে আমরা একটা আরেকটার কমপ্লিমেন্ট। AND গেটের কমপ্লিমেন্ট হচ্ছে কি NAND গেট। পরীক্ষার সময় এরকম অনেক সময় থাকে the complement of AND gate is dash, মানে ল্যাবের কোশ্চেন আর কি অনেক সময় থাকে আর কি। তো সেই ক্ষেত্রে এটার অ্যানসার হবে হচ্ছে কি NAND গেট। অনেকে এটা আসলে তখন ক্যাচ করতে পারে না যে আসলে কি বলতে চাইলো স্যার, মনে হয় কোশ্চেনে কোনো ভুল আছে, কিন্তু ভুল নাই। আসলে এটা AND গেটের কমপ্লিমেন্ট হবে হচ্ছে কি আসলে আমাদের NAND গেট। ঠিক তেমনি ভাবে NAND গেটের কমপ্লিমেন্ট হবে AND গেট, OR এবং NOR একই ভাবে আসলে কানেক্টেড আছে। স্পেশাল টাইপ অফ গেটের মধ্যে আমাদের দুই ধরনের গেট আছে, একটাকে আমরা বলি হচ্ছে কি এক্সক্লুসিভ OR গেট, যেটা শর্ট নেম হচ্ছে কি XOR। আরেকটা আছে আমাদের, সেটাকে আমরা বলি হচ্ছে কি এক্সক্লুসিভ NOR গেট, যেটা শর্ট নেম হচ্ছে কি XNOR। তো এই দুটোই আমাদের স্পেশাল টাইপ অফ গেট, কারণ এটা আমাদের নরমাল যে সব অপারেশন আছে সেটা অপারেশনের সাথে মিলে না। এই এক্সক্লুসিভ OR গেটটা মূলত আমরা আসলে এই তিনটা গেটের সমন্বয়ে আসলে তৈরি করি আর কি। এই তিনটা গেট দিয়ে আমরা আসলে এই এক্সক্লুসিভ OR গেটটা তৈরি করি আর কি। তো এই এক্সক্লুসিভ OR গেটের ক্যারেক্টার হচ্ছে কি যখন আমরা ইনপুট ভ্যালুকে সেম পাই, আমরা তো ইনপুট ভ্যালু দিচ্ছি আর কি, যখন আমরা ইনপুট ভ্যালুগুলো আসলে সেম পাই আর কি, কাইন্ড অফ 0 0 বা 1 1 অথবা তিনটার ক্ষেত্রে 0 0 0 1 1 1, তাহলে কি সেম টাইপ অফ ভ্যালু যাচ্ছে। হয় 0 1 এর কথা যদি চিন্তা করো, সেম টাইপ অফ ভ্যালু যাচ্ছে। যখন এরকম কোন সেম টাইপ অফ ভ্যালু আমরা ইনপুটে দেই, সেটার আউটপুট হয় হচ্ছে কি 0, সেটাই হচ্ছে কি এক্সক্লুসিভ OR গেট। যখন আমরা কোনো সেম টাইপ অফ ইনপুট দিব আর কি, সেম টাইপের ইনপুট দিব, তখন সেটার আউটপুট হবে 0, এবং ডিফারেন্ট টাইপের ইনপুট দিলে সেটার আউটপুট হবে 1। এটাই হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ OR গেটের ক্যারেক্টারিস্টিক্স আর কি। তো এক্সক্লুসিভ OR গেটটা আমরা একটু বলি, কারণ এটা ক্লাসে বলছি কিনা আমি ভুলে গেছি আর কি। এটার আসলে সিম্বলি টু ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ OR গেটের সিম্বলটা হচ্ছে কি এরকম, OR গেটের মতোই, বাট এখানে আমাদের এক্সট্রা একটা অংশ থাকে আর কি। তো এটাকে আমরা আসলে a b এইভাবে প্রকাশ করতে পারি। সো f a plus b, বাট এখানে আমাদের একটা সার্কেল থাকে আর কি। এটাকে আমরা এক্সক্লুসিভ বলি, এক্সক্লুসিভ OR। সিম্বলটার নামই হচ্ছে এক্সক্লুসিভ OR। আমরা নরমালি এটাকে ক্লাস বলে থাকি, কিন্তু ডিজিটালের ভাষায় এটা মানে হচ্ছে OR। কিন্তু যখন আমরা এখানে একটা বাবল দিব, মানে সার্কেল দিব, সেটাকে আমরা বলতেছি এক্সক্লুসিভ OR। সেই এক্সক্লুসিভ OR এর অর্থই হচ্ছে গিয়ে যখন আমি এখানে 0 0 দিব, আমি আউটপুট 0 পাবো, অথবা এখানে 1 1 দিব, আউটপুট আমি 0 পাবো। মানে ইনপুটের মধ্যে সেম ইনপুট ভ্যালু যদি আসে, আউটপুট 0 হবে আর কি। স্যার 1 1 0 0 হবে না? 1 1 0 0 তো এটা কি ইনপুট হয়, তাহলে আমার যে কোনো দুইটা যদি 0 হয়, একটা যদি 1 হয়, সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে হয়ে যাবে 1।
যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে হয়ে যাবে 1, সেম ইনপুট ভ্যালু থাকতে হবে। ট্রুথ টেবিল নেই স্যার? হ্যাঁ, ট্রুথ টেবিল অবশ্যই আছে। তাহলে এই অর্থে যদি আমি এখন এইটাকে ট্রুথ টেবিলের মধ্যে সাজায় নিয়ে আসি, তাহলে এটা ট্রুথ টেবিলটা হয় হচ্ছে কি এইরকম 0 0 0 1 1 0 1 1। আমরা জানি যে টু ইনপুটের ক্ষেত্রে ট্রুথ টেবিল সবসময় এরকমই হবে। এটা আমাদের আর কোনো কনফিউশন নাই কারণ, ঠিক আছে? তাহলে সেম মানে হচ্ছে এটাও সেম এটাও সেম, তার মানে এটার জন্য 0 হবে, এটার জন্য 0, এখানে ডিফারেন্ট 1 হবে, ঠিক আছে? সো এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে এই ইকুয়েশনটাকে ফার্দার আরেকটু ভাঙানো যায়, সেটা হচ্ছে কি a বার b প্লাস a b বার, এইভাবে জিনিসটাকে ভাঙানো যায়। তার মানে তোমার আসলে এক্সক্লুসিভ অর গেটের এই ইকুয়েশনটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো তুমি সহজেই দেখে আইডেন্টিফাই করতে পারবা, বাট এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে ওই ইকুয়েশনটা মনে রাখাটা একটু জরুরি আর কি। অনেক ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। এবারে মানটা কিভাবে বের করব? কম্পিউটার এই যে কমপ্লিমেন্ট নট গেটের মতো আসবে। হ্যাঁ, নট গেটের মতো করে আসবে আর কি। তাহলে আমরা যদি এখন খেয়াল করো, এখন যদি আমি বলি যে এই এক্সপ্রেশনটাকে আমি ফলো করতে চাই, এইটাকে যদি ফলো করতে চাই, তাহলে এইটাকে আমরা চাইলে এটা মুছে দিলাম, এটাকে চাইলে আমরা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন a হবে নট, এখান থেকে পাচ্ছি আমি a বার, দেন b নিলাম, তাহলে এটাকে আমরা একটা এন্ড অপারেশনের মধ্যে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছি এখান থেকে a বার b, ঠিক আছে? এগেইন এইটাকে যদি রিপ্রেজেন্ট করি, এখানে আমি একটা a নিলাম আর b টাকে যে নট করলাম, b কে b বার করলাম, এটা হচ্ছে আমাদের a, অ্যাড করলাম, তাহলে এখান থেকে পাচ্ছি a বার b, আর দুইটার রেজাল্টকে আমি একটা অর অপারেশনের মধ্যে নিয়ে আসলাম, তাহলে আমি এখান থেকে পাচ্ছি a বার b প্লাস a b বার। সো বেসিক্যালি এইটা আর এইটা সেম জিনিসই, এটা দিয়েও যেই কাজটা হবে এটা দিয়েও সেম কাজটা হবে। কোনো কারণে যদি তোমার কাছে এক্সক্লুসিভ অর গেটের আইসি না থাকে, তখন তুমি এই যে বেসিক আইসি দিয়েও একটা এক্সক্লুসিভ অর গেট ডেভেলপ করা পসিবল। সেটা আমরা কিভাবে করলাম? এই যে এই ইকুয়েশনের উপরে বেস করে আসলে বানাইছি, ঠিক আছে? তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে কিভাবে সার্কিট ডায়াগ্রাম ড্র করে। এটা আমি আরেকটা ভাবে एग्जांपल দিয়ে আরেকভাবে বোঝাচ্ছি, বাট আপাতত এটা মনে হয় বুঝতে পারছো। বিয়ের উপর পার কোনটা করব? তাহলে যে আউটপুটে একদম ফাইনাল রেজাল্ট না, পুরোটার উপরে তো বার থাকবে। যদি পুরোটার উপরে বার থাকতো তাহলে বাবল হয়েছে। তাহলে তো ডিজাইন অন্য হবে না, ডিজাইন এরকমই হইতো, ও আসলে এটার কথা বলতেছে, এটা এখানে বার থাকবে। তাহলে এটা চলে যাব এখন আমরা এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে। এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে এটা পুরোটার উপরে বার আসে, তখন হচ্ছে কি এর উপরে বার হবে। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম এক্সক্লুসিভ অর গেট। এগেইন এটা আমাদের ওয়ান কাইন্ড অফ স্পেশাল টাইপ অফ গেট, এক্সক্লুসিভ অর গেটটা। এটা ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি যদি দুইটা ইনপুট ভ্যালু কি লাগবে? রিমোট তোমার হাতেই তো আছে। সো দুইটা যদি দুই ইনপুট বিশিষ্ট কোন সিস্টেমের কথা আমরা চিন্তা করি, যদি দুইটা ইনপুটে সেম ইনপুট ভ্যালু আসে তাহলে আমার আউটপুট হবে 0, আর যদি ডিফারেন্ট ইনপুট ভ্যালু আসে তাহলে আউটপুট হবে হচ্ছে কি 1। এটা হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর গেট। সো আবারো বলি, ইকুয়েশনটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। অনেক সময় এমন কেস আসবে যে এই ইকুয়েশন দিয়ে তোমার বড় কোন একটা সার্কিটকে আমরা ছোট করে নিয়ে আসবো, পরবর্তীতে যে এরকম কেস আসবে আমাদের। সো তার মানে এই ইকুয়েশনটা ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে বড় পরিসরকে ছোট পরিসরে নিয়ে আসার জন্য আর কি। আচ্ছা, নেক্সট আমরা আসি এক্সক্লুসিভ নট গেট। এটা তেমন কিছুই না, এটা যদি আমি এখন এক্সক্লুসিভ অর গেটের সাথে একটা নট গেট অ্যাড করে দেই তাহলে কি হয় আর কি? একটা নট গেট অ্যাড করে দিলে সেটা আসলে এক্সক্লুসিভ নট গেট হয়ে যাবে। বেসিক্যালি জাস্ট এখানে একটা বাবল হবে, পার্থক্যটা হচ্ছে এটার উপরে একটা বার আসবে, যেটাকে আমরা আসলে a ডট b এইভাবে লিখে থাকি আর কি। কোন কোন বইয়ে জিনিসটাকে এইভাবেও লেখে, কোন কোন বইতে জিনিসটাকে এইভাবেও লেখে, a এক্সক্লুসিভ b তার উপরে বার, অথবা a এক্সক্লুসিভ নট b। এটাকে বলতেছি এক্সক্লুসিভ নট। এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, আর এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ নট। তো এটাকেও তুমি যদি আসলে একটু এক্সপান্ড করো তাহলে এই ইকুয়েশনটাকে আরেকটু অন্যভাবে লেখা যেতে পারে আর কি। কিভাবে সেটা আমি একটু এখানে না দেখাচ্ছি। বেসিক্যালি আমরা কি করলাম, a এক্সক্লুসিভ b তার উপরে বার এটা করলাম, এবং এটাকে বললাম হচ্ছে a ডট এক্সক্লুসিভ নট b, এভাবে করে লেখা যায়।
তাহলে এটার জন্য আমাদের এক্সপ্রেশনটা কি ছিল a বার b প্লাস a b বার, তাহলে এটার উপরে এখন বার আসবে তাই না, এরকমই তো আসে। এখন এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যখন শিখবো তখন যে দেখবো যে ডি মর্গানস নামে একটা থিওরাম আছে, নামটার সাথে তোমরা ফ্যামিলিয়ার। ডি মর্গানস থিওরাম দিয়ে এটাকে আসলে আরো শর্ট করা যেতে পারে বা ইকুয়েশনটাকে মডিফাই করা যেতে পারে। ডি মর্গানসের দুইটা থিওরাম আছে, একটা হচ্ছে কি আমাদের অর দিয়ে, আরেকটা হচ্ছে কি আমাদের এন্ড দিয়ে। থিওরামটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রথম থিওরামটা হচ্ছে গিয়ে আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি কোন একটা কিছু, এটা মানে কি NAND গেট তাই না, আউটপুট এক্সপ্রেশন দিয়ে যদি চিন্তা করি a b পুরোটার উপরে বার, এটা NAND গেট। এটাকে চাইলে আমরা আসলে এইভাবেও লিখতে পারি। এটাই হচ্ছে কি ডি মর্গানসের থিওরাম, যে আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, এমন কোনো প্রোডাক্ট থাকে যার উপরে বার আছে, সেটাকে আমি হচ্ছে গিয়ে কিভাবে লিখতে পারি, ইন্ডিভিজুয়াল ইনপুটটার কমপ্লিমেন্টের অর এর সমান হতে পারে, মানে অপারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করো এখানে ছিল এন্ড, অপারেশন চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে অর, এবং এখানে পুরোটা উপরে বার ছিল, সেই বারটা আসলে ইন্ডিভিজুয়াল বারে চলে গেছে। খুবই ইফেক্টিভ একটা আসলে থিওরাম। এই থিওরামটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগবে আর কি, আমরা যখন সার্কিট সিম্পলিফিকেশনে যাব আর কি, এরকম একটা থিওরাম। এবং সেকেন্ড থিওরাম যেটা বলতেছে যদি এটার অপোজিট কিছু হয়, যে a প্লাস b তার উপরে বার, মানে নর এর অপারেশন থাকে, এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটাকে যদি এইভাবে লেখা যায় তাহলে এটাকে ওইভাবে লেখা যেতে পারে। এইটা হচ্ছে কি আমাদের ডি মর্গানসের থিওরাম। দুইটা থিওরাম আছে, সেই দুইটা আসলে থিওরাম আর কি। সো এই থিওরামের উপরে বেস করে আমরা যদি এখন এটাকে ভাঙাইতে চাই, মনে করো এইটুক হচ্ছে কি আমাদের x আর এইটুক হচ্ছে কি আমাদের y, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে জিনিসটা হচ্ছে কি x প্লাস y তার উপরে বার, রাইট? তাহলে x প্লাস y তার উপরে বার যদি হয়ে থাকে তাহলে কি হবে, এটা x বার ডট y বার। ওকে, তাহলে x কি ধরছিলাম আমরা, a বার b, তাহলে তার উপরে বার আসলো, ডট y ধরছিলাম কি a b বার, তার উপরে বার আসলো। ওকে, দেখো এখন এটাকে আবার 1 দ্বারা আসলে যেভাবে আমরা লিখছি সেভাবে ভাঙানো পসিবল। যদি এটাকে ভাঙাই তাহলে কি আসছে, a বার b বার, সরি প্লাস ডবল বার এখানে কি বার, হ্যাঁ আসছে আমি বলতেছি। দেন এটাকে লিখতে পারি a বার প্লাস b ডাবল বার। ডাবল বার মানে আসলে একটা বার আরেকটা বারকে ক্যান্সেল আউট করে দিবে। কোনো কিছু যদি আমি এইভাবে লিখি, এটার মিনিং এ হচ্ছে কি এইটা, ঠিক আছে, একটা বার আরেকটা বারকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, মানে দুইটা নট আছে এখানে পরপর। সো দুইটা নট যদি পরপর থাকে তাহলে অরিজিনাল ভ্যালুটাই কিন্তু আমরা আবার আউটপুটে দিয়ে পাবো আর কি, সেই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। তার মানে আমরা এই দুটোকে এখান থেকে মুছে দিতে পারি, এই দুটোকে এখান থেকে মুছে দিতে পারি। সো এইরকম কোন একটা ফরম্যাট আমাদের আসবে। আমরা ছিলাম হচ্ছে কি কিন্তু এইখানে চলে আসছে কিন্তু এখন a প্লাস b বার ইনটু a বার প্লাস b, এই জিনিসটাকে আবার আমরা এখানে লিখি। যদি আমরা গুণ করি, গুণ করলে কি লেখা যায়, a ডট a বার, রাইট, প্লাস a ডট b প্লাস b ডট b বার প্লাস b ডট b বার, এবার বিভাগ এরকম কিছু, ঠিক আছে। জাস্ট গুণ করলাম a এবার a b, b বার এবার প্লাস b বার b, ঠিক আছে। সো ডি মর্গানসের আমাদের কিছু রুলস আছে, রুলস অনুযায়ী a ডট a বার মানে হচ্ছে কি আসলে 0 আর b ডট b বার মানে হচ্ছে কি 0। সেটারও ব্যাখ্যা আছে, সেটা আমরা যখন এই রুলস গুলো পড়বো তখন দেখাবো। আপাতত দেখে রাখো যে a ডট a বার হলে কোন ইনপুট এবং তার কমপ্লিমেন্ট, সেটাকে যদি তুমি ইনটু করো তাহলে তার ভ্যালু হয় হচ্ছে কি 0। আচ্ছা, ভেরিফিকেশনটা খুবই ইজি, এটা এখনই বলে দিই। মনে করো a এর ভ্যালু যদি তুমি নাও 1, কথার কথা, a এর ভ্যালু যদি তুমি নাও, একটা ইনপুট নিলা a, তার ভ্যালু যদি তুমি 1 নাও, তাহলে অবভিয়াসলি a বার কি হয়ে যাবে 0। অথবা তুমি যদি a এর ভ্যালু নাও যদি 0, তাহলে a বারের ভ্যালু কি হয়ে যাবে 1। এখন এই দুটাকে তুমি ইনটু করো, 0 হবে, এই দুটাকে ইনটু করো, সো তুমি যাই করো না কেন রেজাল্ট আসলে সবসময় 0ই আসে। এইজন্য এটাকে আমরা 0 লিখতে পারি। ওকে,
তাহলে ফাইনালি এখানে কি দাঁড়াইলো a বার b বার প্লাস a b। সো এইটা হচ্ছে কি এক্সক্লুসিভ নর গেটের আউটপুট এক্সপ্রেশন। এটা ছিল হচ্ছে কি এটা ছিল এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এক্সপ্রেশন, এটা হচ্ছে কি এক্সক্লুসিভ নর গেটের আউটপুট এক্সপ্রেশন। এইভাবে করে তুমি এইভাবে করে একটা সার্কিটও কিন্তু ড্র করা পসিবল এটা দিয়ে সেম এইভাবে এন্ড অর নট দিয়েও আসলে ড্র করা পসিবল। ঠিক আছে, বুঝতে পারলাম? এগেইন এটা ট্রুথ টেবিল কি হবে? এটা ট্রুথ টেবিল হবে আমাদের এক্সক্লুসিভ অর গেটের অপোজিট হবে আর কি। দুইটা ইনপুট যদি সেম হয় আউটপুট হবে 1 আর ডিফারেন্ট হয়ে গেলে আউটপুট হবে হচ্ছে কি 0। তাহলে এটা সম্পূর্ণ কি করে তো এটা থেকে এটা গুণ করছি জাস্ট a ডট a বার a ডট b b বার ডট a বার b বার ডট b। আচ্ছা তো লইছে বুঝলো? ऐसा आसान मुझे नहीं तो সে দিলাম ऐसा आसान মাঝখানে। আচ্ছা তারপরে আমাদের স্পেশাল টাইপ অফ এই দুটো গেটের পরে আরো দুইটা স্পেশাল টাইপ অফ গেট আছে। একটার নাম হচ্ছে কি নেগেটিভ এন্ড গেট, আর একটার নাম হচ্ছে কি নেগেটিভ অর গেট। এরকম আরো দুইটা গেট আছে আর কি স্পেশাল টাইপ অফ গেটের মাঝখানে, কিন্তু আমাদের ফ্যামিলিয়ার বেশি আমরা এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এর সাথে, কিন্তু তার সাথে সাথে এরকম আরো দুইটা গেট আছে। সো এই দুইটা গেট কারা বা কোনটা? যদি কোনো এন্ড গেট, আমরা তো নরমালি এন্ড গেটকে এইভাবে করে প্রকাশ করতেছি তাই না, কিন্তু যদি আমরা কোনো এন্ড গেটের ইনপুটকে নট করে তারপরে অপারেশনে যাই আর কি, মানে কাইন্ড অফ এখানে আমি নট করলাম তারপরে ইনপুটে দিলাম, এখানে আমি নট করলাম তারপরে ইনপুটে দিলাম, এরকম যদি কোনো কেস হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি নেগেটিভ এন্ড গেট। তার মানে এখানের ভ্যালুটা কি আসছে খেয়াল করো, a বার b বার a বার ডট b বার এরকম আসছে। এটাকে আমরা বলতেছি নেগেটিভ এন্ড গেট। যদি কোনো ইনপুটকে আমরা নট করে তারপরে এন্ড এর অপারেশনে যাই সেটাকে আমরা বলি হচ্ছে কি নেগেটিভ এন্ড গেট। ঠিক আছে কি স্যার, সবগুলাই স্যার মানে ইনপুট যেগুলো থাকবে সবগুলাই ইয়ে করতে হবে, নট করতে হবে, তাইলে হবে। ওকে, অনেক সময় কনফিউশন হয় এই জিনিসটার মধ্যে a b বার আর a বার b বার অবশ্যই অবশ্যই দুইটা ইকুয়াল না, কখনোর জন্যই নাকি কখনোই এটা ইকুয়াল না, দুইটা ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, যদি প্লাস থাকে অনেক সময় এটা কনফিউশন হয়ে যায় আর কি লিখতে লিখতে আর কি, কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস, কখনোই এক জিনিস না। এখানে ইনপুট দুইটা আলাদা ইন্ডিভিজুয়ালি নট গেটের আন্ডারে আছে, আর এখানে পুরো রেজাল্টটা একটা নট গেটের আন্ডারে আমরা নিয়ে আসছি, দুইটা কখনোই এক জিনিস হবে না। এন্ড গেটের পরে যদি বাবলটা দিতাম তাহলে পুরো আলাদা চলবে, আর আগে যদি দিই তাহলে তো আলাদা আলাদা। হ্যাঁ, এটা একটা কনফিউশন থাকে। ঠিক আছে, তো পরীক্ষার সময় সার্কিট ডায়াগ্রাম ড্রয়ের ক্ষেত্রে ওরকম কনফিউশন হয়তোবা তৈরি হইতে পারে আর কি, তো এরকম কনফিউশন যেন তৈরি না হয়। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ অর গেটের ক্ষেত্রে তাহলে কি হবে? এগেইন সেম জিনিসই, যদি আমরা অর এর অপারেশন করার আগে ইনপুটগুলোকে নট করে নিই আর কি, তার মানে বিষয়টা হচ্ছে কি এই রকম, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নেগেটিভ অর, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ অর গেট। ট্রুথ টেবিলটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, রাইট? ট্রুথ টেবিলটা কিন্তু ডিফারেন্ট হবে আর কি। তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ অর, এটা হচ্ছে নেগেটিভ এন। গরম লাগতেছে কেন? স্যার টেম্পারেচার কম আছে স্যার
আচ্ছা ওকে, তাহলে আমাদের আর কোনো কনফিউশন কোনো গেট নিয়ে? আমরা মূলত এই পুরা সবগুলা গেট দিয়েই বিভিন্ন অপারেশন বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। পুরা সিলেবাসে মানে পুরা এই কোর্সের মধ্যে আর কি এই গেটগুলোই আমাদের কাজে লাগবে। এই গেটের বাইরে আসলে আর কোনো গেট হবে না। এই গেটের বাইরে যদি আমি এমন কোনো কিছু ডেভেলপ করি সেটা আসলে আলাদাভাবে থাকবে, সেটার কোনো নামকরণ নাই আর কি। যেমন অনেক সময় স্পেশাল গেট হিসেবে আমরা এইভাবে ইউজ করে থাকি আর কি। এটা মানে হচ্ছে কি a বার ডট b, কিন্তু এটার কোনো গেটের নাম নাই, ঠিক আছে? জাস্ট ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো আমরা এটা ইউজ করতেছি, বাট এটার কোনো আলাদা কোনো নাম নাই, রিকগনাইজড কোনো নাম নাই যেটাতে এই নাম দিয়ে আমি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? এরকম। আচ্ছা তারপর স্যার আমাদের ফাইনাল সিলেবাসে বলছেন যে একটা ডিজাইন থাকে, তারপরে কি এরকম করে ডিজাইনগুলো থাকে যে ফাইনালে যে সিলেবাস আছে ওখানে ডিজাইনটা তোমার অ্যাপ্লিকেশন বেস থাকে, মানে একদম মনে করো যে মাল্টিপ্লেক্সিং করার জন্য মাল্টিপ্লেক্সার সার্কিট তৈরি করতে পারবো, ডিকোডিং করার জন্য ডিকোডার সার্কিট তৈরি করতে পারবো, অ্যাডার সার্কিট তৈরি করতে পারবো, এই ধরনের জিনিস। এখন আমরা র্যান্ডমলি জাস্ট নলেজ দিচ্ছি আর কি, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা প্রথম যেটা যে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি ফাইনালের সময় যেটা করব। নেগেটিভ এন্ড কোয়ালিটি সার্কিট টুকটি আছে। হ্যাঁ অবশ্যই ট্রুথ টেবিল ডেভেলপ করতে পারবা তো, অবশ্যই ট্রুথ টেবিল আছে। যেভাবে আমরা ট্রুথ টেবিল বের করি সেভাবেই ট্রুথ টেবিল হবে, করো লেখো। নেগেটিভ এন্ড গেট নেগেটিভ অর গেটের ট্রুথ টেবিল বের করো। দেখো এই ট্রুথ টেবিলটা আগের কোন একটা লজিক গেটের সাথে মিলে যাবে আর কি। কোন লজিক গেটের সাথে মিলে বলো তো দেখি। কোন একটা NAND গেটের সাথে মিলবে, তাই না? কোনটা সেটা? নেগেটিভ এন্ড না নেগেটিভ হবে? নেগেটিভ এন্ড যেটা ওটা মনে হয় না। স্যার এর যে ভ্যালুটা নেব সেটা আগে স্যার তাহলে নটটা দিতে হবে। স্যার যে এর জন্য যে ভ্যালুটা নেব সেটা আগে নটটা ভ্যালুটা এখানে করতে নিতে হবে। না তুমি a b এর ভ্যালু নিবা, a b যেভাবে লিখছো সেভাবেই লিখবা। নেগেটিভ এন্ড কার সাথে মিলে? নরের সাথে নেগেটিভ এন্ড গেট সেম জিনিস। তুমি কোনটার সাথে মিলাইছো? বের করো না তো, বের করো। তিনটা ওয়ান একটা জিরো আছে। তো কি আসবে সেটার জন্য তোমার ওই এক্সপ্রেশন লেখা ছিল a বার ডট b বার অথবা a বার প্লাস b বার, তুমি সেখানে খালি বসায় দাও তোমার ভ্যালুটাকে, তাহলে যে তুমি আউটপুট ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে তুমি আউটপুট ভ্যালুটা পেয়ে যাবে আর কি। আবারও বলি পুরো এন্টায়ার এই কোর্সের ট্রুথ টেবিল বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ট্রুথ টেবিলের কনসেপ্ট তোমাকে একদম ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা ট্রুথ টেবিল নিয়ে আরো কাজ করব আর কি, এখনই করব আর কি। আচ্ছা সো বেসিক লজিক গেটগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এই গেটগুলোকে আসলে আমরা বিভিন্ন ভাবে অর্গানাইজ করে আমরা হচ্ছে কি আমাদের সার্কিটগুলোকে আসলে বিল্ড আপ করি আর কি। এখন প্রথম বিষয় হচ্ছে কি একটা সার্কিট কিভাবে আমরা আসলে তৈরি করি আর কি, সেই বিষয়টা আমরা আগে একটু দেখে নিই আর কি। মনে করো কোন একটা বুলিয়ান এক্সপ্রেশন আমি তোমাদেরকে দিলাম, এটাকে আমরা বলি হচ্ছে কি বুলিয়ান এক্সপ্রেশন। মনে করো এরকম দিলাম f = ab + cd
পুরাটার উপরে বার। এরকম কোন একটা এক্সপ্রেশন তোমাকে দিলাম, সিম্পল দিয়ে আমরা শুরু করি যে ab প্লাস cd তার উপরে বার। এটাকে এখন আমি তোমাকে বললাম, মনে করো এটা একটা দেওয়া আছে, এখন আমি তোমাকে প্রথমে বের করতে বললাম মনে করো যে ট্রুথ টেবিল। এটা ট্রুথ টেবিল কি হবে, এটা একটা কোশ্চেন মনে করো। সেকেন্ড হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম কি হবে, সার্কিট ডায়াগ্রাম কি হবে, দুইটা কোশ্চেন এখানে, একটা হচ্ছে কি ট্রুথ টেবিল আর একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ড্র করার বিষয়টা কি হবে সেটা তোমাকে বের করতে বলছি আর কি, মনে করো। আচ্ছা, সো এরকম যখন কোন একটা এক্সপ্রেশন আমরা পাবো, আগে আমরা খেয়াল করব যে কোন কোন লজিক গেটগুলো আমার এখানে ইউজ করতে হবে, সেই ইনফরমেশনটা আমাকে বুঝতে হবে, নাহলে তো আমি এই সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবো না। এখানে খেয়াল করে দেখো ইনপুট সংখ্যা কয়টা আছে, চারটা আলাদা আলাদা ইনপুট আছে, এ বি সি এবং ডি। তার মানে যখন ট্রুথ টেবিল আমি ডেভেলপ করব, আমার ট্রুথ টেবিলের সাইজটা কত হবে, 16 এর যে সাইজটা আছে সেটা, মানে 4 বিটের যে রিপ্রেজেন্টেশন সেই রকম ভাবে হচ্ছে কি আমাদের ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে আর কি। তো আমরা ফার্স্ট আগে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করে দেখি, তারপরে ট্রুথ টেবিলে মুভ করব আর কি। সো এখানে দেখো ফার্স্টে আমার এ আর বি একটা এন্ড অপারেশন, এ আর বি কে একটা এন্ড অপারেশনের মধ্যে নিয়ে আসতে হবে, আলাদাভাবে সি আর ডি কে একটা এন্ড অপারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত দেখো এ বি এর রেজাল্ট তুমি না পাচ্ছ এবং সি ডি রেজাল্ট না পাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি প্লাস মানে অর্ডার অপারেশন কিন্তু করতে পারবে না। সো কেউ যদি আগেই চিন্তা করো যে না আমি অর্ডার অপারেশন করব, এটা কিন্তু পসিবল না। আগে তোমাকে এ বি বানাইতে হবে, সি ডি বানাইতে হবে, দেন দুইটা রেজাল্টকে যোগ করতে হবে, যোগ করার পরে যে রেজাল্টটা পাবা তাকে আবার নট করতে হবে, তাহলে তুমি পুরো রেজাল্টটাকে আসলে বা পুরো সার্কিটটাকে আমরা আসলে তৈরি করতে পারবো আর কি। নরমালি আমরা সার্কিটগুলো আসলে তৈরি করি এইভাবে, তোমরা হয়তো বা এইভাবেই শিখে আসছো। ছোট সার্কিটে আমরা একটু আগে যেভাবে দেখছি সেভাবে হয়তো বা ড্র করা যায়, কিন্তু বড় সার্কিট ড্র এর ক্ষেত্রে এইভাবে আলাদাভাবে আমরা হচ্ছে গিয়ে এই মানে ইনপুটগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে তারপরে যদি আউটপুট বের করি তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হয় আর কি। তাহলে এ বি সি ডি আমরা এইভাবে নিব। যদি ইন্ডিভিজুয়াল কোনো ইনপুট বার থাকতো, মনে করো এ বার অথবা ডি বার, ঠিক আছে, কোথাও কোথাও মনে করো এই দুটোতে বার আছে, দিয়ে দিলাম আমরা। ওকে, আমরা এখন কিন্তু ভাঙাচ্ছি না, এটাও যে ডিমরগাস দিয়ে কিন্তু ভাঙানো সম্ভব, আমরা ভাঙাচ্ছি না। আমরা ভাবলাম যে এটাকেই সরাসরি আমরা আসলে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব এবং এটারই সরাসরি আমরা ট্রুথ টেবিল তৈরি করব, ঠিক আছে, না ভাঙায় আর কি। তাহলে দেখো সি এবং বি দুইটার উপরে ইন্ডিভিজুয়ালি বার আছে, তাহলে আমাদের যেটা আমরা করি যে এইখানে একটা নট নিয়ে নিই, এইখানে একটা নট নিয়ে নিই, তাহলে এই লাইনটা হচ্ছে সি আর এই লাইনটা হচ্ছে সি বার, এই লাইনটা হচ্ছে ডি আর এই লাইনটা হচ্ছে কে ডি বার, ঠিক আছে। এভাবে করে আমরা আসলে সার্কিট ডায়াগ্রামটা ড্র করি আর কি, বা ড্র করে থাকি আর কি। তার মানে প্রথমে আমাকে বানাইতে হবে এ বি, তাহলে মানে এ থেকে আমি একটা লাইন টানবো, বি থেকে একটা লাইন টানবো, সোজা লাইনে টানবো, ঢেউ খেলানোর কোনো দরকার নেই, নাহলে আমরা যখন ক্রস করি তখন একটু ঢেউ খেলা যায়, হ্যাঁ, যে জিনিসটাকে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করি আর কি, এইভাবে যে এইভাবে যাই, তাহলে বোঝা যায় যে এখানে কোনো একটা ক্রস আছে। কিন্তু এটার ক্ষেত্রে এটার কোনো দরকার নেই, এইভাবে করার দরকার নেই, সরাসরি তুমি টেনে যাবা, যেখান থেকে লাইন টানতেছো সেটাকে জাস্ট এইভাবে বোল্ড করে নোট করে দিলেই হলো। ওকে, তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে এ থেকে একটা লাইন গেছে, বি থেকে একটা লাইন গেছে, এইটাকে আমি এন্ড এর মধ্যে নিয়ে আসবো এবং এখান থেকে আমি রেজাল্ট পাবো আসলে এবি, ঠিক আছে। দেন নেক্সট এ আমাকে কি বের করতে হবে, সি বার আর ডি বার। তাহলে আমি কি করব, এখান থেকে সি বার কোনটা আমার এইটা, ডি বার কোনটা আমার এইটা, এই দুটাকে অ্যাড করব, তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে কি সি বার ডি বার। তাহলে আলাদা আলাদা ভাবে আমি এবি পাইলাম, আলাদা আলাদা ভাবে সি বার ডি বার পাইলাম আর কি। দেন এই দুইটাকে আমি নিয়ে আসবো, দুইটা রেজাল্টটাকে একটা অর অপারেশনের মধ্যে নিয়ে আসবো, দুইটা রেজাল্টকে, এটা রেজাল্ট এবং এটা রেজাল্ট, দুইটাকে আমি একটা অর অপারেশনের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি এবি প্লাস সি বার ডি বার। দেন তার উপরে আমাদের কি করতে হবে, একটা বার আনতে হবে, তার মানে আমাদের এখানে একটা নট গেট বসাইতে হবে। একদম ভালো, একেবারে শুরু দিলে হয়, হ্যাঁ, ওটা করলেও হয়, ওটা করলেও হয়, ওটা উপরে 12 বছর, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা যে আমাদের এক্সপ্রেশনটা আছে সেটা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারি আর কি। তার মানে বেসিক্যালি এখানে আমাদের দুইটা এন্ড অপারেশন হচ্ছে, একটা অর অপারেশন হচ্ছে, একটা নটের অপারেশন হচ্ছে। তুমি চাইলে ওই যে জিনিসটা বললা এই দুইটাকে একত্রিত করে একটা এরকম গেটের মধ্যে তুমি চাইলে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই।
স্যার ওই বাবলটা এই জায়গা দিয়ে দিতে হবে। হ্যাঁ মানে এইটা তো ইন্ডিভিজুয়ালি দুইটা আইসি, আইসির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি দুইটা ইন্ডিভিজুয়াল আইসি আর এইটা একটা আইসি। সো এটার পরিবর্তে তুমি এটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, সেম জিনিসই হবে, কোনো ভুল নাই। আচ্ছা এইটা গেল আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্রয়ের বিষয়। এটা যদি ডিমর্গান দিয়ে ভাঙাই করতে তাহলে আর ডিমর্গান দিয়ে ভাঙার বিষয়টা পরে আসছে। আচ্ছা এখন এটা গেল হচ্ছে কি আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করার বিষয়। এখন হ্যাঁ এভাবে আঁকলেও হবে, কোনো সমস্যা নেই, এভাবে আঁকলেও সঠিক, কিন্তু তুমি এইভাবে দাগ টেনে নিলে তখন হচ্ছে কি জিনিসটা ভালো বোঝা যায় আর কি। এখানে তো ছোট এক্সপ্রেশন সমস্যা হচ্ছে না, কিন্তু যখন বড় এক্সপ্রেশন আসবে তখন একটা জায়গা থেকে অনেকগুলো লাইন টানতে হয়। মনে করো এ থেকেই কয়েকটা ইনপুট আছে, তাহলে তুমি সেটাকে যখন লাইন টেনে নিয়ে আসবা, শর্ট করে নিয়ে আসবা, তখন এখানে একটু ইজি বিজি হয়ে যায়, এই জন্যই। আচ্ছা এখন আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করা শেষ। এটাই আমাদের সার্কিট ডায়াগ্রাম। পরীক্ষা এরকম আসলে এরকম সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিলে আমাদের ফুল মার্ক হয়ে যাবে আর কি। এখন আসি আমরা ট্রুথ টেবিল ডেভেলপ করব। সো ট্রুথ টেবিলের জন্য যে বললামই আমাদের কি হবে, 16টা ঘর হবে, তাই না? সো 16টা ঘর রেডি করে ফেলো খাতায় সবাই। নাম দিকে স্পেস রাখো। সো 1 2 3 4 এরকম, ঠিক আছে? সো 16টা ঘর আমরা এখানে তৈরি করে ফেললাম আর কি। দেন আমাদের ইনপুটটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে হবে, ইনপুটটা লিখে যেতে হবে। এখন ইনপুট লেখার ক্ষেত্রে একটু দেখে নাও, তারপরে আবার তোমরা ঘরের মধ্যে চলে যাবে আর কি। ইনপুট লেখার ক্ষেত্রে আমাদের কি 0 থেকে 15 পর্যন্ত এখানে আসবে 4 বিটের নাম্বার আর কি, কিন্তু আমরা সহজেই একবারে লিখে ফেলতে পারি। এটা আমরা আগে বলছিলাম কিনা আমি জানি না। এটা বেসিক্যালি 8421 এর ঘটনা আর কি। 8421 দিয়ে জিনিসটাকে পুরোপুরি সঙ্গে সঙ্গে লেখা যায় আর কি। 1 মানে তোমার একটা করে চেঞ্জ হবে, 0101 এভাবে একটা করে চেঞ্জ হবে। 2 মানে হচ্ছে দুইটা করে চেঞ্জ হবে। 4 মানে হচ্ছে কি চারটা করে চেঞ্জ হবে, আর 8 মানে হচ্ছে কি 8টা করে চেঞ্জ হবে। 16 মানে হচ্ছে 16টা করে চেঞ্জ হবে। সেভাবে যদি আমরা এইভাবে সাজাই ফেলি তাহলে যেই বাইনারি নাম্বারগুলো পাবো সেটাই আসলে এক্সাক্ট বাইনারি নাম্বার আমাদের অটোমেটিক হয়ে যাবে। এরকম অটোমেটিক 0 থেকে 15 পর্যন্ত সাজানো হয়ে গেল। তার মানে প্রথমে একটা 0 একটা 1, পরেরটাতে দুটো 0 দুটো 1, পরেরটাতে চারটা 0 চারটা 1, পরেরটাতে 8টা 0 8টা 1। এর মধ্যে যদি তুমি 5 বিটে মুভ করতে তাহলে 16টা 0 16টা 1 হয়ে যাবে। সো এইভাবে করে সঙ্গে সঙ্গে তোমাকে একটা ট্রুথ টেবিল বানাই করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। 10 সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে তুমি আর কোশ্চেন আনসার, কারণ এটা বানানোর জন্য কোনো মার্ক কখনোই থাকবে না, কারণ এইটার উপরে বেস করে তুমি কিছু একটা বানাবে, সেইটার উপরে মার্ক। সো এইখানে তুমি যদি কোনো কিছু ভুল করে ফেলো ওটা এমনিতেই ভুল হয়ে যাবে। নরমালি এটা কেউ ভুল করে না, এখন পর্যন্ত আমি কারোটাই পাইনি কেউ কোনোদিন এইটা লিখতে গিয়ে ভুল করছে। যে পারে না সে পারেই না, আর যে দিছে সে পারে কি করছে। আচ্ছা এইখান থেকে দেন আমি যখন ট্রুথ টেবিল তৈরি করব আমি আসলে ভাঙায় আসলে অপারেশন ওয়াইজ মুভ করব আর কি। যেমন ফার্স্টে আমি এ বিটটা বের করব, তারপরে বের করব মনে করো সি বার আর ডি বার, অথবা তুমি সি বার আলাদা বের করতে পারো, ডি বার আলাদা বের করতে পারো, বের করে দুটাকে আবার এন্ড করতে পারো। দেন তুমি এখান থেকে বের করবা এ বি প্লাস সি বার ডি বার, তারপরে হচ্ছে কি ফাইনালি এ। সো বের করো সবাই এভাবে করে ফেলছো। দেখি আমার সামনে দেখি না। এই ট্রুথ টেবিলটা বের করতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, সো সাবধানে আস্তে আস্তে বের করতে হবে, একটু কেয়ারফুলি।
পরীক্ষা আসবে কিন্তু এরকম বড় ট্রুথ টেবিল। কারো কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস আছে। লাস্ট চারটা জিরো কি স্যার লাস্ট চারটা জিরো আসিফ কত কেন তুই যাচ্ছ কেন? গত ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই তো। দেখো সবার এরকম আসছে কিনা ab1 c বার d বার 1 আর 1 এটা তো 1 আসার কথা না, এটা তো 0 আসবে না নাকি? 1 প্লাস 1 তার উপরে বার আছে, আচ্ছা 0 হবে, ঠিক আছে। 0 আর 1 মিলে 0, তার সাথে 1 যোগ করলাম, এটা 0ই হবে, 0ই হবে। একটা এক্সাম্পল স্যার একটু শিখাই দিন স্যার। হ্যাঁ 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 একটু শিখাই দিন স্যার। মানে করে দিব। আচ্ছা প্রথমে আমরা ab বের করব। সো ab এখানে কি আছে 0 0, তার মানে 0 0 0 0, এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0। আমি জাস্ট এই দুটো কলাম দেখতেছি আর কি, a আর b এর কলাম দেখতেছি। দেন এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, লাস্টে এই চারটা 1 হবে, রাইট? এটা তো আমরা বুঝতেছি, ab বের করতে পারতেছি। দেন cd বের করার ক্ষেত্রে এখানে c বার এবং d বার বেসিক্যালি এই দুইটা কলামের যে ভ্যালু আছে তার অপোজিট করতে হবে এবং তারপরে আসলে গুণ করতে হবে আর কি। এখন তুমি যদি মুখে মুখে করে নিতে পারো দ্যাটস গুড, যদি মুখে মুখে করতে না পারো আলাদা আলাদা ভাবে তুমি বের করে নিতে পারো। যেমন এটা কি আসবে c বার d বার যদি আমি ইনটু করি তাহলে 1.1 হবে, তার মানে আমার রেজাল্ট আসবে 1। তারপরে আসবে 1.0 0 0.1 0 0.0 0 1.1 1, এইভাবে করে আমরা মুভ করব, ঠিক আছে? পরের গুলো আসলে সেম, এগুলো আর দেখলাম না, এইভাবে জাস্ট ঘুরে ফেললাম। তারপরে কি করব, এই দুটাকে আমরা আসলে যোগ করব, এই দুটাকে। তাহলে এখানে যোগ করলে কি হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 1 1 1, ঠিক আছে? তারপরে জাস্ট এটার অপোজিট করতে হবে, তাহলে 1 বলতে 0 হবে। স্যার এটা তো নরমালি যোগ, নরমাল যোগ, হ্যাঁ নরমাল যোগ, বুলিয়ান অ্যাডিশন, শুধু 1 1 আসলে 1, ঠিক আছে? বুলিয়ান অ্যাডিশনে আছে, অর অপারেশন মানে বুলিয়ান অ্যাডিশন, কখনোই দুইটা বিট আসবে না, একটা বিট। জাস্ট অপোজিট করে দিয়েছি, এই যে অপোজিট করে আমাদের মিলে গেছে, ঠিক আছে? সো মাঝখানে কোন একটা যদি তুমি ভুল করে ফেলো পুরোটা কিন্তু ভুলে যাবে। সো এটা একটু কেয়ারফুলি আমাদের ট্রুথ টেবিল বের করতে হবে এবং পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই এই ধরনের ট্রুথ টেবিল পরীক্ষা থাকবে। হ্যাঁ এরকম বড় টাইপের ট্রুথ টেবিল তোমাকে বের করতে হবে। কত মাস হইতে পারে? 2 মাস? স্যার এটা পরে একদিন আমরা বের করব 4 মাস দেওয়া উচিত। 2 মাসকে বেশি থাকে না। না সার্কিট ডায়াগ্রাম সহ এটা হয়তো বা 4 মাস লাগে। অনেক সময় লাগে। একটু চিন্তা করতে তো সময় লাগবে। স্যার অবশ্যই এগুলো সবসময় পড়া থাকবে। না সব কোশ্চেনের তো এক ধরনের ই না, কিছু কোশ্চেন সহজ কিন্তু না মার্ক বেশি থাকে। এটা ইলেকট্রিক্যাল সার্কিটের আমাদের আলাদা টপিক আছে। সুইচিং রিপ্রেজেন্টেশনটা এখন দেখা নেই, সুইচিং রিপ্রেজেন্টেশনটা একবারে দেখা দিলে এটা আলাদা টপিক আছে। আচ্ছা তাহলে আমরা বুঝতেছি যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সার্কিটের মধ্যে নিয়ে আসতে পারবো এবং আমি বলি এখন
যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সার্কিটের মধ্যে নিয়ে আসতে পারবো এবং ট্রুথ টেবিল দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন সেটা যে ধরনেরই সার্কিট হোক, হয়তো তোমাকে আমি এক্সপ্রেশন দিয়ে দিলাম এরকম কিছু, কথা a + b তার উপরে বার cd, সো এটাকেও তুমি সলভ করতে পারবে, তোমাকে সার্কিট ডায়াগ্রাম তুমি ড্র করতে পারবে। সো এই ধরনের যে কোনো ধরনের এক্সপ্রেশন আসলে পরীক্ষায় আসতে পারে, থাকতে পারে। না, ভাঙানোর বিষয়টাতে আমরা এখনো আসিনি সিম্পলিফিকেশনে। যখন সিম্পলিফিকেশনে আসবো তোমাকে সিম্পলিফাই করার বিষয়টা হয়তোবা উল্লেখ করা থাকবে, আর উল্লেখ করা না থাকলে সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? কিন্তু এখনো কিন্তু আমরা সিম্পলিফাই কিভাবে করতে হয় সেই বিষয়গুলোতে এখনো আসিনি, আসলে তারপরে আমরা ওইটাতে আসবো। যেমন এটাকেই আমরা চাইলে ডি মরগাস দিয়ে শর্ট করতে পারি, কিন্তু আমরা এখনো এটাতে যাইনি, দেখাইনি। আচ্ছা, তাহলে এইখানে তোমার আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে কথা এগুলো সিম্পল, যেহেতু এই বড়টা করে ফেলছো ওটা আমাদের সিম্পল লাগবে, যে ড্র এ ট্রুথ টেবিল ফর 3 ইনপুট NAND গেট। এরকম কোন একটা কোশ্চেন যদি পরীক্ষায় দেই, এটা তো সিম্পল বিষয় হবে, তাই না? যেহেতু বড়টা তুমি করে ফেলতে পারছো আর কি। NAND গেট 3 ইনপুট NAND গেটের একটা ট্রুথ টেবিল তুমি ডেভেলপ করবা। সো প্রথমে তুমি যেটা করবা, যে একটা NAND মানে হচ্ছে কি আমাদের এইরকম এবং তার তিনটা ইনপুট, তার মানে a b c যদি করি আমি এখান থেকে পাবো a b c বার। এখন তুমি 3 ইনপুট বিশিষ্ট বা 3 বিট রিপ্রেজেন্টেশনের জন্য যে ট্রুথ টেবিল হয় সেই ট্রুথ টেবিলটা লিখে সেটা আউটপুটটা জাস্ট বসাই দিবা। এই ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র 1 1 1 হলে সেটা হবে 0, আর বাকি সব ক্ষেত্রে 1 হবে। কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটা জানি আমরা সেটার থেকেই আসবে জিনিসটা। আচ্ছা, এখন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসে, বা আরেক ধরনের কোশ্চেনও মাঝে মধ্যে দেই, সেটা হচ্ছে গিয়া টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে দেখানো আর কি। টাইমিং ডায়াগ্রাম কথা আমি তো এখানে ইনপুট হিসেবে এই ইনপুটগুলো তো মানে চলে আসছে 0 থেকে 15 পর্যন্ত তো চলে আসছে, মানে সিরিয়াল বাই তুমি লিখছো, সিরিয়াল বাই প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য ভ্যালু কি হবে তুমি জানো আর কি। এখন মনে করো যে অসিলোস্কোপে আমরা দেখতে যাচ্ছি, অসিলোস্কোপে টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমি জিনিসটাকে অবজার্ভ করতে যাচ্ছি, টাইমিং ডায়াগ্রাম দিয়ে। সেম এই एग्जांपलेর জন্যই মনে করো আমি এর ভ্যালু দিয়ে দিলাম এইরকম কিছু, এর ভ্যালু। এটা আমি আন্দাজে ড্র করতেছি কিন্তু ঠিক আছে। মনে করো এইটা a, এইটা b, এইটা c, এই a b c ইনপুটগুলো আমি এখানে দিচ্ছি আর কি, ঠিক আছে। অসিলোস্কোপের মাধ্যমে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করতেছি। এতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু নিয়ে দেখতেছিলাম আর কি, তাই না? যে আমি যদি পার্টিকুলার এই एग्जांपलेর ক্ষেত্রে দেখি যে 1 এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 0, d এর ভ্যালু যদি 0 হয় আউটপুট আমি 0 পাই। ইন্ডিভিজুয়াল একটা ইনপুটের ক্ষেত্রে দেখতেছিলাম। এরকম তোমাকে একটা ডেটা ট্রেন্ড তোমাকে আসলে এখন প্রোভাইড করা হলো, যে একটা পালস তোমাকে আমি দিয়ে দিচ্ছি, সেই পালসের এগেইনস্টে আসলে আউটপুটটা কি আসবে সেটা তুমি বের করো। তো সেই ধরনের প্রবলেমগুলো আমরা আসলে কিভাবে সলভ করি আর কি। এই abc ভ্যালুটা তোমাকে গিভেন দেওয়া থাকবে, এটা র‍্যান্ডম একটা ভ্যালু, যেখানে একটা ওয়েভফর্ম আমি আসলে তোমাকে ড্র করে দিলাম। এটার কোনো মিনিং নেই যে কোনো রুলস ফলো করে আমি সেটাকে ড্র করে দিলাম। আমরা জানি যে উপরে গেলে সেটা হবে হাই, আর নিচে থাকলে সেটা হবে 0। যদি প্রথম ক্লাসে আমি এটা ডিসকাস করে আসছি, তো সেইভাবে যদি মার্কিং করি তাহলে এটা 1 এটা 0, b এর ক্ষেত্রে এটা 1 এটা 0, c এর ক্ষেত্রে এটা 1 এটা 0, তাই না? দুটো লেভেল আলাদা করে নিলাম আমরা, 1 এর লেভেল আর 0 এর লেভেল। দেন যখনই কোনো ইনপুটের ভ্যালু চেঞ্জ হচ্ছে সেখানে আমি একটা ভার্টিক্যালি আসলে একটা দাগ টেনে নিব আর কি, এই এরকম। ওকে, দেন এর ভ্যালু এখানে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, এরকম আমি একটা দাগ টেনে নিলাম। দেন এখানে একটা দাগ টানলাম, কারণ এখানে আমাদের b আর c এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখানে শুধুমাত্র b এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাও আমি একটা দাগ টেনে নিলাম। এখানে আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে, আমি এভাবে দাগ টেনে নিতে হবে। এখানে আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে, যখনই কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে, কোনো ইনপুটের কোনো ভ্যালু 0 থেকে 1 অথবা 1 থেকে 0 তে যাচ্ছে, তুমি কলাম বরাবর সেখানে একটা এইভাবে ডটেড লাইন আসলে ড্র করে নিবে, ঠিক আছে। দেন কি করলা তুমি,
এখানে ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে মার্ক করলো আর কি। যেমন এর ভ্যালু আসলে এই জায়গাটায় কি আছে 0, এখানে আবার সে কি হয়ে গেছে 1, এই জায়গায় 0, এই জায়গায় 0, এই জায়গায় 0, এখানে 1, এখানে 0। তাহলে দেখো এটা একটা ডেটা ইনপুট হচ্ছে না, আসলে কিন্তু একটা ডেটা ইনপুটই আমি পাঠিয়েছি তোমাকে, ঠিক আছে, কিন্তু একটা ওয়েব ফর্মের মাধ্যমে। এগেইন এইখানে কি হচ্ছে 1 1 1 0 1 0 0 এরকম কিছু। দেন এখানে কি আছে 1, এটা 1, এটা 0 1 1 1 1। এখন আমি তোমাকে বললাম যে f ইকুয়ালস টু এটা কত হবে, এটা তুমি বের করবে। মানে মনে করো আমি এখানে তোমাকে দিছি কোশ্চেনটা যে কমপ্লিট দ্য ফলোইং টাইমিং ডায়াগ্রাম উইথ দ্য আউটপুট ভ্যালু অফ 3 ইনপুট NAND গেট, এরকম কিছু আর কি। সো 3 ইনপুট NAND গেটের যে আউটপুট ভ্যালুটা আছে সেটার উপরে ডিপেন্ড করে তোমার এই টাইমিং ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। না ট্রুথ টেবিল তো আমি এইভাবেই তৈরি করলাম, ট্রুথ টেবিল তো এইভাবেই তৈরি করলাম। এখন এটার আউটপুটটা তুমি কিভাবে বের করবা কি সেটা এখন বলি আর কি। দেখো 0 1 1 এর জন্য আমার কি হবে, NAND গেটে যদি আমি 0 1 1 অ্যাপ্লাই করি আমার কি আসবে 0 আসবে। এখন তুমি প্রত্যেকটা একটা করে কম্বিনেশন ইনপুট কম্বিনেশন ধরে নাও, তাহলে 0 1 1 এর জন্য এখানে আমার কি হবে 0, 1 1 1 এর জন্য কি হয়ে যাবে 1, না না স্যার 0 1 1 এর জন্য হবে হচ্ছে 1, আর 1 1 1 এর জন্য হয়ে যাবে 0। ঠিক আছে, এই যে 1 থেকে শুরু করলাম, এই যে 0 তে নেমে আসলাম। এই যে 1 টা আমি কিভাবে শুরু করছি, কেন শুরু করলাম, কারণ এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1 আর c এর ভ্যালু 1, এই রেসপেক্টে আমি এখানে দিছি আসলে 1। দেন পরেরটা কি আছে 1 1 1, যেটার ভ্যালু হচ্ছে কি আমাদের 0, এই কারণে আমি 1 থেকে নেমে এই যে 0 তে চলে আসছি। এগেইন 0 1 1 মানে কি 1, এই যে দেখো উপরে আমি চলে গেলাম, আবার 1 এ চলে গেলাম। 0 1 0 0 1 0 এর জন্য আমার আউটপুট কি হওয়ার কথা 1 হবে, এই জন্য আমি 1 এ চলে আসি। হ্যাঁ আমি এইভাবে করে দেখতেছি, না না হ্যাঁ NAND এর জন্য করতেছি, NAND এর জন্য করতেছি। 0 1 1 গুণ করলে কত হয় 0, তার উল্টা করলে কি হয় 1, 1 1 1 গুণ করলে কি হয় 1, তার উল্টা করলে কি হয় 0। ঠিক আছে, দেন এগেইন 0 1 1 0 এর জন্য হবে 1, ওকে। দেন এই পরেরটাও হবে 1, তারপরেও হবে 1, তারপরেও 1, তারপরেও 1। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের f। সো তোমাকে আমি পরীক্ষায় এটা বের করতে বলবো, সো তুমি এটা বের করবে, কিন্তু পরীক্ষায় তোমাকে এইভাবে দাগ টানা থাকবে না, এই দাগটা তোমাকে পরীক্ষার হলে মানে খাতার মধ্যে নিয়ে টেনে তারপর এটা বের করতে হবে। প্রতিটা কলামের জন্য আলাদা আলাদা করে কিন্তু আমি বের করছি ভ্যালু, এবং এটা বের করছি কিন্তু আসলে ট্রুথ টেবিলের হেল্প নিই, বাট মুখোমুখি করছি এখন এটা। তুমি যদি মনে করো যে ট্রুথ টেবিলটাকে ড্র করে নিবা, সেটা তুমি ড্র করে নিতে পারো, কিন্তু সেটা তোমার সেটার জন্য আলাদা কোনো মার্ক থাকবে না। স্যার এটা তো 1 এর উপরে 0 হবে না স্যার, কোনটা এটা না না এটা প্রথম 1 টা কি 0 1 1 মানে কি 0 1 0 মানে হচ্ছে কি আমাদের 1 হবে, কারণ 0 1 0 মানে এন্ড গেটে 0, তার অপোজিট করলে কি হয় 1। আমরা NAND গেট করতেছি, ঠিক আছে। তারপরে কি করবে 1 1 যেগুলো হয়ে গেছে ওইটা স্যার 0 0 এই যেটা 1, 0 0 1 এর জন্য ভালো হবে 1। এখানে কি ইনপুটগুলো তো সেমই হবে তাই না, ইনপুটগুলো তো সেমই হবে। হ্যাঁ ইনপুটগুলো সেম হতে হবে বলতে এই যে সাবটাইপ এইটা তো 8 টা দিতে হবে, সেম হতে হবে, বিটা হিসাব করলে সেম হতে হবে। আসতে পারে তাতে কোনো সমস্যা নেই, এটা ডিপেন্ড করবে এই এইখানে কিভাবে ডেটা আসতেছে, এই ডেটাটা 0 1 1 এরকম হয়ে গেল, তাহলে তো এখানে একটা গ্যাপ হয়ে গেল না, এখানে একটা ডেটা আসলে
তো বুঝে গেছে টাইমিং ডায়াগ্রামের বিষয়টা? পরীক্ষায় এই টাইমিং ডায়াগ্রাম আসার সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ, টাইমিং ডায়াগ্রামের বিষয়টাও ক্লিয়ার থাকতে হবে। টাইমিং ডায়াগ্রাম দিয়ে আমাদের অনেক কাজ আছে। টাইমিং ডায়াগ্রাম কিভাবে ড্র করি, সেটা কিভাবে অ্যানালাইসিস করি, সেটা আউটপুট কিভাবে বের করি, এই কনসেপ্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে। লাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি, তারপরে মনে হয় আমাদের আজকে আর সময় হবে না। এটা হচ্ছে এবং টাইমিং ডায়াগ্রাম দিয়ে বেশ কিছু एग्जांपल তোমার কিন্তু ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে দেওয়া। খেয়াল করে দেখো, আজকে যে কোশ্চেন ব্যাংকটা খুললে অনেক কিছু মিল পাবো, অনেক কিছু আমরা এখন পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা নেক্সট দিন আরেকটা টপিক পড়ব এবং নেক্সট উইকে আমরা ক্লাস টেস্ট নিব। প্রথম ক্লাস টেস্টটা নেক্সট উইকে নিব আর কি, আগে থেকে ডিক্লারেশন দিয়ে দিলাম। সেটা হচ্ছে মঙ্গলবারের ক্লাসে, নেক্সট উইক মঙ্গলবার আমরা ক্লাস টেস্ট নিব। সিটির সিলেবাস থাকবে আগামীকাল, মানে এই বৃহস্পতিবারে যা পড়বো সেগুলো নিব স্যার। সো এরকম যদি কোশ্চেন হয় আর কি, যে ড্র দা আউটপুট টাইমিং ডায়াগ্রাম অফ দা ফলোইং সার্কিট। হ্যাঁ, এতটুকুই কোশ্চেন এটি। ডেল্টা মানে এ এ এ এ এ সো এটা তোমরা বাসায় একটু চিন্তা ভাবনা করবা, নেক্সট দিন আমি এটা সলিউশন করে দেব আর কি। বাসা থেকে একটু সলভ করে নিয়ে এসো। হ্যাঁ, আজকে করানো উচিত না না, এটা স্যার বাসায় থাকে। স্যার মাথা জ্যাম লেগে গেছে।